আমার মেয়ের জন্য কিছু কেনাকাটা করা দরকার ছিল। আর জানেনই তো ওর আব্বু খুব অসুস্থ, তাই যদি একটু বাড়তি টাকা দিতেন। তোর আবার কিসের বাড়তি টাকা? না মানে আপা, ঈদের বোনাসের কথা বলছিলাম। ওরে বাবা, এবার ঈদের কোনো বোনাস নেই। স্বপ্নপুর গ্রামে বাস করত ইয়াকুব আলী নামে এক ধনী ব্যক্তি। তার একটি ছেলে ছিল, নাম রাহাত, আর তার স্ত্রীর নাম ছিল শ্রাবণী। ইয়াকুব আলী বরাবরের মতোই ইলেকশনে চেয়ারম্যান পদে দাঁড়াতেন, কিন্তু একবারও বিজয়ী হতে পারেননি। তবে এবার তিনি নির্বাচনে জয়ী হয়ে চেয়ারম্যান হন। এই কারণে বিভিন্ন কাজের চাপে তিনি বাসার কোনো কাজই করতে পারতেন না। একদিন দুপুরে তিনি খুব ক্লান্ত হয়ে ঘুমাচ্ছিলেন। কি গো রাহাতের বাবা, শুনছো? উঠো, চেয়ারম্যান হওয়ার পর তো তোমাকে পাওয়াই যায় না। কি হয়েছে সেটা বলো। ঈদের আর বেশি দিন বাকি নেই। রাহাতের জন্য যে মার্কেট করতে হবে, সেটার কি কোনো খবর আছে তোমার? খবর থাকলেই বাকি, না থাকলেই বাকি। আমার কোনো সময় নেই, আমার অনেক কাজ, আমি মার্কেটে যেতে পারবো না। মানে কি, তাহলে প্রতি বছরের মতো এবারও কি আমাদের একাই মার্কেট করতে হবে? তাছাড়া কি, একাই যেতে হবে। কালকে মার্কেটে গিয়ে রাহাতের জন্য আর তোমার জন্য ভালো ভালো জামাকাপড় কিনে আনবে। আর হ্যাঁ, সব জিনিস যেন অনেক দামি হয়। হয়েছে হয়েছে, আমারই যখন যেতে হবে তখন আমিই বুঝবো কি করতে হবে বা না করতে হবে। আচ্ছা আচ্ছা, যা ইচ্ছে করো। এই বলে ইয়াকুব আলী আবার ঘুমিয়ে পড়লেন। এদিকে ইয়াকুব আলীর বাড়িতে কাজ করত আয়েশা নামে এক অটো চালকের স্ত্রী। আয়েশা আগে কোথাও কাজ করত না, কিন্তু হঠাৎ তার স্বামী অটো দুর্ঘটনায় অসুস্থ হয়ে যায়। তাই বাধ্য হয়ে আয়েশা ইয়াকুব আলীর বাড়িতে কাজ নেয়। কিন্তু ইয়াকুব আলীর স্ত্রী শ্রাবণী খুব কড়া স্বভাবের ছিল। সে আয়েশার সাথে প্রায়ই খারাপ ব্যবহার করত। একদিন আয়েশার কাজে আসা দেরি হয়ে গিয়েছিল। দরজায় এসে খটখট করল। কে? ও নবাবজাদি, এতক্ষণে তোমার আসার সময় হলো? এত দেরি কেন? আসলে আপা, বাড়িতে আমার স্বামী খুব অসুস্থ, আপনি তো জানেনই, তাই একটু দেরি হয়ে গেছে। থাক থাক, আর অজুহাত দিতে হবে না। অনেক কাজ জমে আছে, তাড়াতাড়ি কাজগুলো শেষ করো। আচ্ছা আপা, যাচ্ছি। এদিকে শ্রাবণী তার ছেলে রাহাতকে নিয়ে মার্কেটে চলে যায়। মার্কেটে গিয়ে অনেক দামি দামি জামাকাপড় কিনে বাসায় ফিরে আসে। এদিকে আয়েশার যাওয়ার সময় হয়ে গেছে। আপা, আমার তো যাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ যাও, আর কালকে যেন আজকের মতো দেরি না করো, তাড়াতাড়ি চলে এসো। আপা, একটা কথা ছিল। কি কথা বল। আপা, ঈদের তো আর বেশি দিন বাকি নেই। আমার মেয়ের জন্য কিছু কেনাকাটা করা দরকার ছিল। আর জানেনই তো ওর আব্বু খুব অসুস্থ, তাই যদি একটু বাড়তি টাকা দিতেন। তোর আবার কিসের বাড়তি টাকা? না মানে আপা, ঈদের বোনাসের কথা বলছিলাম। ওরে বাবা, এবার ঈদের কোনো বোনাস নেই। এমনিতেই তোর পেছনে অনেক টাকা খরচ হয়ে গেছে, এবার কোনো বোনাস দিতে পারবো না। আর এবার যাও, মাস শেষ হোক, তারপর বেতন দিব। এই কথা শুনে আয়েশা খুব কষ্ট পেল। সে চুপচাপ বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে দেখে তার স্বামী শুয়ে আছে। কি গো, তুমি এসেছো? কি হয়েছে? তোমার মুখটা খুব মলিন লাগছে। আজ কি বাড়িওয়ালি রাগারাগি করেছে? জানো, বাড়িওয়ালি খুব খারাপ ব্যবহার করল। বলছিলাম ঈদের বোনাসটা দিতে, কিন্তু সে স্পষ্ট বলে দিয়েছে এবার কোনো বোনাস দিবে না। ভেবেছিলাম বোনাস দিয়ে মেয়েকে কিছু একটা কিনে দিব, কিন্তু পারলাম না। আমার জন্য তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না? না, কোনো কষ্ট হচ্ছে না। তুমি এখন অসুস্থ, তাই এতটুকু আমার করতেই হবে। এভাবেই তাদের জীবন চলতে থাকল। কয়েকদিন পর ইয়াকুব আলী হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়লেন। এদিকে আয়েশা তার বেতন চাইতে এলো। আপা, ঈদের আর বেশি দিন বাকি নেই, আমার মেয়েকে জামাকাপড় কিনে দিতে হবে। আমার বেতনের টাকাটা দেন। কি মানুষ রে তুই, তোর কোনো আক্কেল জ্ঞান নেই? এদিকে আমার স্বামী অসুস্থ, তাকে ডাক্তার দেখাতে হবে, কত টাকা লাগবে, আর তুই এখন টাকা নিতে এসেছিস? আপা, আমার বেতনের টাকা দিলে কি আপনাদের ডাক্তারের টাকা কম হয়ে যাবে? খুব কষ্ট পেলাম আপা। হয়েছে হয়েছে, আর কষ্ট পেতে হবে না। পরের মাস থেকে তোর আর আমাদের বাসায় আসতে হবে না, আমি অন্য কাজের মেয়ে খুঁজে নেব। আপা, আমিও আর আপনার বাসায় কাজ করব না। তবে আপনি কাজটা ঠিক করলেন না বেতনটা না দিয়ে। আরে যা যা, দিব না বেতন, যা পারিস করিস। এরপর আয়েশা কাঁদতে কাঁদতে চলে গেল। আর শ্রাবণী তার স্বামী ইয়াকুব আলীকে নিয়ে হাসপাতালে গেল।
ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বললেন, হায় হায়, এ কি কাণ্ড! আপনার তো ক্যান্সার হয়েছে। শুধু তাই নয়, একেবারে শেষ পর্যায়ে এসে হাসপাতালে এসেছেন। এ কি বলছেন ডাক্তার? হ্যাঁ, আপনার স্বামীর আর মাত্র 3 থেকে 4 মাস সময় আছে। এই কথা শুনে ইয়াকুব আলী ও শ্রাবণী কান্না করতে করতে বাসায় ফিরে এলেন। এসব আল্লাহর বিচার। তুমি কাজের মেয়ে আয়েশার সাথে যে খারাপ ব্যবহার করেছো, এটা তারই ফল। তুমি ঠিকই বলেছ, আয়েশার সাথে এমনটা করা আমার ঠিক হয়নি। আমি খুব অন্যায় করেছি। চলো আমরা আয়েশার বাড়িতে যাই। ওর জন্য, ওর স্বামী আর মেয়ের জন্য কিছু মার্কেট করে নিয়ে যাই। হয়তো তারা খুশি হয়ে আমাদের মাফ করে দেবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, আমরা তাই করি। এরপর তারা মার্কেটে গিয়ে সবার জন্য সুন্দর সুন্দর জামাকাপড় কিনে আয়েশার বাড়িতে গেল। আয়েশা, তোমরা কেমন আছো? এই তো আপা, ভালো আছি। আপনারা আমাদের বাড়িতে। এই নাও, তোমাদের জন্য জামা কাপড় এনেছি। এগুলো পরে তোমরা ঈদ করবে। আর শুনো আয়েশা, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করে দিও। এমন করে বলবেন না আপা, আমি আপনাকে মাফ করার কে? শুনো আয়েশা, তুমি কাল থেকেই আবার কাজে আসবে। আর শুনো, তোমার ভাইয়ের ক্যান্সার ধরা পড়েছে। ডাক্তার বলেছে আর মাত্র 3-4 মাস সময় আছে। তাই বলছি, সব ভুলে গিয়ে আমাকে মাফ করে দাও। এই কথা শুনে আয়েশা খুব কষ্ট পেল। সে আল্লাহর কাছে দোয়া করতে লাগল। 4-5 মাস পর আবার ইয়াকুব আলী ডাক্তার দেখাতে গেলেন। ডাক্তার পরীক্ষা করে দেখলেন ইয়াকুব আলীর অসুখ অনেকটাই ভালো হয়ে গেছে। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, আমরা সবাই মানুষ। ছোট বলে বড়রা কখনো অন্যায় করবেন না। মাজলুমের ওপর জুলুম করবেন না, কারণ জালিমের বিরুদ্ধে মাজলুমের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।